বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ট্রাম্পের হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। মোদির উদ্বোধনের আগে তেল শোধনাগারে আগুন। রাশিয়ার আকাশে বিশাল আকার জেলিফিশ। আল আকসার মুয়াজ্জিন আর নেই। হাতে বন্দুক নিয়ে বাইকের শোডাউন, প্রাণ গেল 3 ভাই। মধ্যপ্রাচ্যের আকাশে এখন চরম অনিশ্চয়তার যুদ্ধের ঘনঘটা। ওয়াশিংটনের কড়া হুঁশিয়ারি আর রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুদ্ধের প্রস্তুতি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে তেহরান। বুধবার শেষ হতে যাওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি এখন স্রেফ আনুষ্ঠানিকতা মাত্র। পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর নীল জলরাশিতে এখন মুখোমুখি 2 পরাশক্তির রণতরী। ইরানের শীর্ষ কমান্ডার আলী আবদুল্লাহি স্পষ্ট বার্তা দিয়েছেন, এক চুলও ছাড় দেবে না তেহরান। বিশেষ করে জ্বালানি সরবরাহের প্রাণকেন্দ্র হরমুজ এখন পুরোপুরি ইরানি সামরিক বাহিনীর কবজায়। হোয়াইট হাউসের ক্রমাগত চাপের মুখে নতি স্বীকার না করে বরং পাল্টা বিধ্বংসী আঘাতের রণকৌশল সাজাচ্ছে তেহরান। শান্তি কি তবে এক সুতোর ওপরে ঝুলে আছে, নাকি বিশ্ব কাঁপানো কোনো সংঘাতে শুরু হতে যাচ্ছে আজ রাতেই? এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। মার্কিন হুঁশিয়ারির তোয়াক্কা না করে যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে তেহরান। 2 সপ্তাহ সমঝোতা শেষ হওয়ার আগেই পারস্য উপসাগরে এখন বইছে যুদ্ধের হাওয়া। শান্তি যেন এক সুতোর উপর ঝুলে আছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অভিযোগে বুধবার শেষ হতে যাওয়া যুদ্ধবিরতি এখন কেবলই আনুষ্ঠানিকতা। গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে 2 দেশের রণতরীগুলো এখন একে অপরের মুখোমুখি অবস্থানে। কড়া নজরদারিতে বাড়ছে 2 পরাশক্তির স্নায়ুযুদ্ধ। ইরানের শীর্ষ কমান্ডার আলী আবদুল্লাহি স্পষ্ট করেছেন, তারা এক চুলও ছাড় দিতে নারাজ। বিশেষ করে জ্বালানি সরবরাহের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী এখন তেহরানের সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণে। মঙ্গলবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এই কড়া বার্তার কথা জানায়। ওয়াশিংটনকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে ইরান জানিয়েছে, যে কোনো উস্কানির জবাব হবে বিধ্বংসী। কোনো মিথ্যা তথ্য দিয়ে মাঠের প্রকৃত পরিস্থিতি পাল্টে দেওয়ার সুযোগ নেই। মূলত হোয়াইট হাউসের চাপের মুখে মাথা নত না করে পাল্টা আঘাতের রণকৌশল সাজাচ্ছে তেহরান, যে বার্তায় পদধ্বনি শোনা যাচ্ছে এক বড় সংঘাতের। ভারতের জ্বালানি খাতের অন্যতম বৃহৎ প্রকল্প রাজস্থানের 5 পদ্রা তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার ঠিক আগ মুহূর্তেই এই আগুনের সূত্রপাত। মুহূর্তেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো শোধনাগার এলাকা, যা ছড়িয়ে দেয় চরম আতঙ্ক। দেশটির তেল মন্ত্রণালয় জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরপরই স্থগিত করা হয়েছে উদ্বোধনী আয়োজন। যদিও দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং কোনো প্রাণহানি ঘটেনি, তবে এই অগ্নিকাণ্ড নাশকতামূলক নাকি যান্ত্রিক ত্রুটি তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। হিন্দুস্তান পেট্রোলিয়াম ও রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে নির্মিত দেশের প্রথম এই সমন্বিত পেট্রো রসায়ন কেন্দ্রটির ভাগ্যে উদ্বোধনীর আগেই কেন এমন বিপর্যয়? এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। নরেন্দ্র মোদী উদ্বোধনের ঠিক আগ মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ডে অচল অবস্থার মুখে পড়েছে একটি তেল শোধনাগার। রাজস্থানের বালোটোরা এলাকার 5 পদ্রা তেল শোধনাগারে ঘটেছে এই ঘটনা। তেল শোধনাগারটি উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পর পুরো এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আতঙ্কের সৃষ্টি হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি উদ্বোধন করার কথা থাকলেও অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই উদ্বোধনী আয়োজন স্থগিত করা হয় বলে জানিয়েছে দেশটির তেল মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানায়, দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তদন্তের জন্য ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ও রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে নির্মিত এই তেল শোধনাগারটি ভারতের প্রথম সমন্বিত তেল শোধনাগার ও পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত। 2013 সালে সোনিয়া গান্ধীর উপস্থিতিতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে 2018 সালে নরেন্দ্র মোদীর উদ্যোগে প্রকল্পটি নতুনভাবে গতি পায়। রাষ্ট্রীয় মালিকানাধীন HPCL এর তত্ত্বাবধানে নির্মিত এই বৃহৎ প্রকল্পটি ভারতের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছিল। গভীর রাতের আকাশে হঠাৎ ভেসে উঠল বিশালাকার এক উজ্জ্বল জেলিফিশ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের বাসিন্দারা যখন এমন অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হচ্ছিলেন, তখন শহর জুড়ে ছড়িয়ে পড়ে এক মায়াবী আতঙ্ক। তবে ভিন গ্রহের কোনো যান নয়, মহাকাশ বিজ্ঞানের এক অদ্ভুত কারুকার্য ছিল এই দৃশ্য। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, সেখানকার কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয় একটি বিশেষ রকেট।
রকেট থেকে নির্গত বাষ্প আর সূর্যের আলোর এক জাদুকরী মিশেলে রাতের আকাশে তৈরি হয় স্পেস জেলিফিশ। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। গভীর রাতে অন্ধকার আকাশে হঠাৎ দেখা যায় এক বিশাল উজ্জ্বল আলোকপিণ্ড, যা দেখতে অনেকটা বিশালাকার জেলিফিশের মতো। গত শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের বাসিন্দারা আকাশে এই অবিশ্বাস্য এবং অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়েছেন। তবে এটি কোনো ভিনগ্রহের যান বা অলৌকিক কিছু নয়। মহাকাশ বিজ্ঞানে একে বলা হয় স্পেস জেলিফিশ। বিজ্ঞানীরা জানান এটি সাধারণত রকেট উৎক্ষেপণের পর তৈরি হয়। যখন ভূপৃষ্ঠে সূর্য ডুবে যায় কিন্তু ওপরের আকাশে সূর্যের আলো তখনও রকেটের ছেড়ে যাওয়া বাষ্প ও ধোঁয়ার উপর প্রতিফলিত হয়, তখনই এমন উজ্জ্বল ও অদ্ভুত আকৃতি তৈরি হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে আরখানগেলস্ক অঞ্চলের প্লেসেডস কসমোড্রম থেকে একটি সোয়ুজ 2.1B ক্যারিয়ার রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। এই রকেটটি বায়ুমণ্ডল অতিক্রম করার সময় এর পেছনে যে কুয়াশার মতো লেজ তৈরি হয়েছিল তাতেই সূর্যের আলো পড়ে এক মায়াবী জেলিফিশের রূপ নেয়। নিভে গেল পবিত্র আল আকসা মসজিদের এক চিরচেনা সুমধুর কণ্ঠ। জেরুজালেমের আকাশে বাতাসে ভোরের আলোয় আর সন্ধ্যার নিস্তব্ধতায় যে মানুষটি দীর্ঘ 48 বছর ধরে আজানের ধ্বনি ছড়িয়ে দিয়েছেন, সেই প্রবীণ মুয়াজ্জিন শায়েখ নাজি আল কাজ্জাজ আর নেই। 66 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পবিত্র এই মসজিদের পাহারাদার ও আজানের ঐতিহ্যবাহী কাজ্জাজ পরিবারের সুযোগ্য উত্তরসূরি। 1978 সালে মাত্র 18 বছর বয়সে দায়িত্ব নেওয়া নাজি আল কাজ্জাজ আমৃত্যু তাঁর কণ্ঠ দিয়ে মুসল্লিদের হৃদয়ে আধ্যাত্মিক প্রশান্তি বিলিয়েছেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো মুসলিম বিশ্বে। বিস্তারিত রিপোর্টে। একটি কণ্ঠ থেমে গেল, কিন্তু রেখে গেল অগণিত স্মৃতি আর আবেগ। যে কণ্ঠ বহু বছর ধরে ভোরের আলোয় আর সন্ধ্যার নিস্তব্ধতায় ছড়িয়ে দিত আজানের ধ্বনি, সেই কণ্ঠের মালিক আর নেই। পবিত্র আল আকসা মসজিদের প্রবীণ ও জনপ্রিয় মুয়াজ্জিন শায়েখ নাজি আল কাজ্জাজ 66 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার মসজিদ প্রাঙ্গণেই তার জানাজা অনুষ্ঠিত হয়। জেরুজালেমের বাব আল সিলসিলা এলাকায় জন্ম নেওয়া নাজি আল কাজ্জাজ ছোটবেলা থেকেই আল আকসায় বেড়ে ওঠেন। আজান দেওয়া ছিল তাদের পারিবারিক ঐতিহ্য। আল কাজ্জাজ পরিবার বহু প্রজন্ম ধরে এই দায়িত্ব পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় 1978 সালে মাত্র 18 বছর বয়সেই মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব নেন তিনি এবং টানা প্রায় 48 বছর এই পবিত্র দায়িত্ব পালন করেন। তার সুমধুর কণ্ঠ শুধু জেরুজালেমেই নয়, দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের হৃদয়েও গভীর ছাপ রেখে গেছে। তার আজান অনেকের কাছে ছিল আধ্যাত্মিক প্রশান্তির এক অনন্য অনুভূতি। মিশরের ধর্ম বিষয়ক মন্ত্রী ওসামা আল আজহারি এক শোক বার্তায় বলেন, নাজি আল কাজ্জাজ তার পুরো জীবন আল আকসার সেবায় উৎসর্গ করেছেন। তার কণ্ঠ এই পবিত্র স্থানের পরিচয় ও চেতনার এক জীবন্ত প্রতীক হয়ে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার নেশা আর বাইকে বিপজ্জনক কসরত দেখাতে গিয়ে ঝরে গেল 3টি প্রাণ, তাও আবার একই পরিবারের 3 ভাই। ভারতের মধ্যপ্রদেশের মৌগঞ্জ জেলায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার একটি ভিডিও এখন নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায় মাথায় হেলমেট নেই, উল্টো হাতে বন্দুক নিয়ে দ্রুত গতিতে বাইক চালিয়ে একে অপরকে ওভারটেক করার প্রতিযোগিতায় মেতেছেন কয়েকজন তরুণ। কিন্তু একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে ঘটে সেই ভয়াবহ বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান উপলক্ষ, অমরিশ ও হেমরাজ নামের 3 ভাই। এক নিমিষেই শেষ হয়ে গেল একটি পরিবারের সব স্বপ্ন। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। হাতে বন্দুক নিয়ে দ্রুত গতিতে বাইক চালানোর কেরামতি দেখাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের 3 সন্তান। সম্প্রতি ভারতের মধ্যপ্রাচ্যের মৌগঞ্জ জেলায় ঘটা এমন একটি ভিডিও ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে ব্যস্ত রাস্তা দিয়ে দ্রুত গতিতে মোটর বাইক চালাচ্ছেন এক তরুণ। পিছনে বসে আছেন আরো 2 তরুণ। তাদের একজনের হাতে আবার একটি বন্দুক ধরা। 3 জনের কারো মাথাতেই নেই হেলমেট। অন্য একটি বাইকে আরো 2 জন রয়েছেন। 2টি বাইক একে অপরকে ওভারটেক করার চেষ্টা করছে। যানজটের মধ্য দিয়ে একে বেঁকে চলছে। এমন সময় যে বাইকে 3 আরোহী ছিলেন সেটি একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে সামনে ইট বোঝাই একটি ট্রাক চলে আসে।
দ্রুত গতিতে বাইক চালানোর কারণে ওই বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাইক নিয়ে ট্রাকের পেছনে জোরে ধাক্কা মারেন। এ সময় রাস্তায় ছিটকে পড়েন 3 আরোহী। জানা গেছে দুর্ঘটনায় ওই 3 তরুণ ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। মৃত তরুণদের নাম উপলক্ষ কোল, আমরিশ কোল এবং হেমরাজ কোল। ভারতের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আগামী 23 ও 29 এপ্রিল 2 দফায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই হাই ভোল্টেজ নির্বাচন। একদিকে টানা 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা ধরে রাখার লড়াই, অন্যদিকে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপির রাজ্য দখলের মরিয়া চেষ্টা। পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে সাধারণত বেশ কয়েক দফায় ভোট গ্রহণের প্রচলন থাকলেও এবার মাত্র 2 দফায় ভোট সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফায় 23 এপ্রিল উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও রাঢ় অঞ্চলের 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় 29 এপ্রিল অবশিষ্ট 7টি জেলার 142টি আসনে ভোট গ্রহণ হবে। আর 4 মে জানা যাবে কার মাথায় উঠছে জয়ের মুকুট। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেসের সামনে প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছে বিজেপি। এবার মমতার দল তৃণমূলের প্রধান স্লোগান জয় বাংলা। এই স্লোগান নিয়ে বিতর্ক থাকলেও মমতা তার সিদ্ধান্তে অনড়। এদিকে মোদী শাহের নেতৃত্বে বিজেপি জয় শ্রীরাম ও জয় মা কালী ধ্বনিকে সামনে রেখে প্রচার চালাচ্ছে। দলটির অন্যতম মুখ এখন শুভেন্দু অধিকারী, যিনি একসময় ছিলেন মমতার ডান হাত। রাজ্যটি নির্বাচন কমিশনের তথ্য মতে এবারের নির্বাচনে মোট 7,04,60,000 ভোটার। 80,000-এরও বেশি বুথে চলবে ভোট গ্রহণ। এসব বুথে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ভোট ঘোষণার 15 দিন আগেই রাজ্যটিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। পাশাপাশি প্রতিটি বুথে অন্তত 2টি করে ক্যামেরা থাকবে এবার। এই বিশাল ভিডিও ডেটা পর্যবেক্ষণে ব্যবহার করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। কোনো বুথে গোলমাল বা সন্দেহজনক গতিবিধি দেখা দিলে এআই সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে কন্ট্রোল রুমের কর্মকর্তাদের সতর্ক করে দেবে। রাজ্যটির মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগারওয়াল বলেছেন, আগে 50% বুথে ওয়েব কাস্টিং হতো। এবার কমিশন প্রতিটি বুথে ওয়েব কাস্টিং করার নির্দেশ দিয়েছে। একটা ক্যামেরা ভেতরে থাকবে, একটা ক্যামেরা বাইরে থাকবে। প্রয়োজন হলে অতি স্পর্শকাতর বুথে 360 ডিগ্রি পর্যবেক্ষণের জন্য ভেতরে আরও ক্যামেরা থাকতে পারে। সাম্প্রতিক নিউজ 18 ও ভোট ভাইবের জরিপ বলছে, এখনো জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 48.5% ভোটার তাকেই পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। আসন সংখ্যার বিচারে 294টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 184 থেকে 194টি আসন পেতে পারে। তবে নির্বাচনের আগে শেষ মুহূর্তের রাজনৈতিক মেরুকরণে এই সমীকরণ যে কোনো সময় বদলে যেতে পারে। সৌদি আরবের আপত্তির মুখে সুদানের সঙ্গে প্রায় $150 কোটি একটি বড় অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রির চুক্তি স্থগিত করেছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রিয়াদ এই চুক্তিতে অর্থায়ন করতে অস্বীকৃতি জানানোয় এবং তা পরবর্তীতে বাতিলের অনুরোধ করার পর এই সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের 2টি নিরাপত্তা ও একটি কূটনৈতিক সূত্র। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে, যার ফলে দেশটিতে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। লোহিত সাগরের তীরবর্তী এই স্বর্ণ সমৃদ্ধ দেশে এখন বিভিন্ন বিদেশি শক্তির প্রভাব বিস্তারের প্রতিযোগিতাও চলছে। পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সৌদি আরব স্পষ্ট ইঙ্গিত দিয়েছে তারা আর এই চুক্তিতে অর্থায়ন করতে আগ্রহী নয় এবং পাকিস্তানকে এটি বাতিল করতে হবে। জানা গেছে, পশ্চিমা দেশগুলোর পরামর্শেই আফ্রিকার এই প্রক্সি যুদ্ধ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ। গত জানুয়ারিতে রয়টার্স প্রথম জানায়, সুদানের সঙ্গে পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। ভারতের সঙ্গে আকাশসীমা উত্তেজনার পর পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমান ও অন্যান্য অস্ত্রের আন্তর্জাতিক চাহিদা বেড়েছিল। শুরুতে সৌদি আরব এই চুক্তিতে মধ্যস্থতা করলেও তখন তাদের অর্থায়নের বিষয়টি প্রকাশ করা হয়নি।
সৌদি আরব পাকিস্তানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির ভঙ্গুর অর্থনীতির প্রধান ঋণদাতা। 2025 সালে দুই দেশের মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার পর এই সম্পর্ক আরো জোরালো হয়েছে। ফলে সৌদি আরবের অনুরোধ উপেক্ষা করা পাকিস্তানের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। একাধিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, গত মার্চে রিয়াদে সুদানের সেনা নেতাদের সঙ্গে সৌদি কর্তৃপক্ষের এক বৈঠকের পরই অর্থায়ন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে শুধু সুদান নয়, লিবিয়ার ন্যাশনাল আর্মির সঙ্গে পাকিস্তানের সম্ভাব্য $400 কোটি আরেকটি বড় প্রতিরক্ষা চুক্তিও এখন অনিশ্চয়তার মুখে। দ্বিতীয় একটি নিরাপত্তা সূত্রের মতে, এই অঞ্চলের দেশগুলো নিয়ে সৌদি আরব তাদের কৌশল নতুন করে পর্যালোচনা করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী, সৌদি সরকারের গণমাধ্যম দপ্তর কিংবা সুদানের সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। শান্তির আলোচনা নাকি যুদ্ধের মহড়া? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন আর ইরানের রহস্যময় নীরবতায় এখন ভাবিয়ে তুলেছে গোটা বিশ্বকে। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের ইসলামাবাদ পরিণত হয়েছে এক ভূ রাজনৈতিক রণক্ষেত্রে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ ও ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের সুর ছিল স্পষ্টতই আক্রমণাত্মক। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করা নিয়ে কোনো আপোষ হবে না। ট্রাম্পের ভাষায়, একটি বাজে চুক্তিতে সই করার জন্য আমি কোনো তাড়াহুড়ো করব না। 22 এপ্রিল সন্ধ্যা পর্যন্ত সময়, এর মধ্যে চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হওয়াটাই স্বাভাবিক। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, একদিকে ট্রাম্প বলছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন দল ইসলামাবাদের পথে, অন্যদিকে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও যুক্তরাষ্ট্রে রয়েছেন, তিনি পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করেননি। এই বিষয়ে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার বিষয়টি এখনও অনিশ্চিত বলে ভ্যান্স পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেননি। এমনকি মার্কিন প্রতিনিধি দলের কেউই এখনো পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেননি। হোয়াইট হাউসের এই বিপরীতমুখী অবস্থানকে অনেকে ট্রাম্পের মাইন্ড গেম হিসেবে দেখছেন। একদিকে ট্রাম্পের এই দাপটকে বিন্দু মাত্র পাত্তা দিচ্ছে না ইরান। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গি ল্যাভরভকে ফোন করে যুক্তরাষ্ট্রের এই আচরণকে আন্তর্জাতিক শিষ্টাচার বহির্ভূত বলে কঠোর সমালোচনা করেছেন। আরাকচির সাফ কথা, মার্কিন নেতাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তেহরান এখনও পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে কোনো সবুজ সংকেত দেয়নি, যা ট্রাম্পের পরিকল্পনাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। অন্যদিকে পাকিস্তান হঠাৎ করে হয়ে উঠেছে এই বৈশ্বিক নাটকের গুরুত্বপূর্ণ মঞ্চ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, 48 ঘন্টায় অন্তত 6টি মার্কিন বিমান পাকিস্তানের অবতরণ করেছে বলে জানা গেছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী অন্তত 6টি মার্কিন সরকারের বিমান যোগাযোগের সরঞ্জাম, মোটরকেট সহায়তা এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে পাকিস্তানের বিমান বাহিনীর ঘাঁটি নূর খানে অবতরণ করেছে এবং সেখান থেকে ফিরে এসেছে। একদিকে ট্রাম্পের দাবি 21 এপ্রিলই চুক্তি হবে, অন্যদিকে জেডি ভ্যান্স এখনো ওয়াশিংটনেই বসে আছেন। এই বৈপরীত্যই কি মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা নাকি ইরানকে চাপে ফেলার কৌশল? যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে আর মাত্র কিছু সময় বাকি। যদি কূটনীতি ব্যর্থ হয়, তবে কি মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া সবই কি আগুনের লেলিহান শিখায় জ্বলবে? বিশ্ব এখন তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে। যুদ্ধের সিদ্ধান্ত একজন প্রেসিডেন্ট একাই নেবেন নাকি পুরো কংগ্রেস? এই প্রশ্নে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে পঞ্চমবারের মতো মার্কিন সিনেটে ভোটের আয়োজন করতে চায় ডেমোক্রেটরা। লক্ষ্য একটাই, ট্রাম্প যেন কংগ্রেসের অনুমোদন ছাড়া বিশেষ করে ইরানের বিরুদ্ধে কোনো বড় সামরিক অভিযান শুরু করতে না পারেন। এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। তার ভাষায়, এটি শুধু একটি রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং যুদ্ধ থামানোর সরাসরি চেষ্টা। রিপাবলিকানদের করা সমালোচনা করে তিনি বলেন, আমাদের সেনারা যখন সম্মুখ সমরে জীবন বাজি রাখছেন, তখন সিনেটের রিপাবলিকানরা হাত গুটিয়ে বসে থাকতে পারেন না। শুমার আরও বলেন, এই লড়াই থামবে না। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত অথবা রিপাবলিকানদের অবস্থান পরিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের চাপ অব্যাহত থাকবে। এমনকি প্রয়োজনে এমন রিপাবলিকানদের খোঁজা হবে যারা এই যুদ্ধ বন্ধ করতে সাহসী অবস্থান নেবেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কেবল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করতে পারে।
প্রেসিডেন্ট নয়, কিন্তু বাস্তবে প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে। সেই ক্ষমতার সীমা নির্ধারণ করতে ডেমোক্রেটরা এখন মরিয়া। সিনেট ও প্রতিনিধি পরিষদ দুই কক্ষে ডেমোক্রেটরা বারবার একই চেষ্টা করেছে, কিন্তু অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা প্রতিবারই এই উদ্যোগ আটকে দিয়েছে। ফলে প্রতিটি ভোট এখন হয়ে উঠেছে এক একটি রাজনৈতিক লড়াই। এখন সবার চোখ পঞ্চম ভোটের দিকে। প্রশ্ন একটাই, এবার কি রিপাবলিকানদের অবস্থানে কোনো পরিবর্তন আসবে, নাকি আগের মতোই আবারও থেমে যাবে এই উদ্যোগ? ইসলামাবাদের আকাশ এখন ঈগল আর বাজ পাখির লড়াইয়ের ময়দান। একদিকে হোয়াইট হাউস থেকে আসা ডোনাল্ড ট্রাম্পের তপ্ত হুঙ্কার, অন্যদিকে তেহরানের পাথুরে দেয়ালের মতো অনড় অবস্থান। মাঝখানে দাঁড়িয়ে পাকিস্তান, যারা এই দুই চিরশত্রুকে এক টেবিলে বসানোর অসম্ভব এক জুয়া খেলছে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প যখন কথা বলছিলেন, তখন তার প্রতিটি শব্দ ছিল পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী। তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, এই আলোচনা কোনো আপোষের জায়গা নয়, বরং তার শর্ত মেনে নেওয়ার শেষ সুযোগ। ট্রাম্পের ভাষায়, ইরান আলোচনায় বসতে যাচ্ছে, আর যদি না বসে তবে তারা এমন নরক দেখবে যা আগে কখনো দেখেনি। পারমাণবিক অস্ত্র নিয়ে কোনো কথা হবে না, ওই পথ চিরতরে বন্ধ। ট্রাম্প যেন এক হাতে শান্তির প্রস্তাব আর অন্য হাতে যুদ্ধের ট্রিগার ধরে রেখেছেন। অতীতের সামরিক অভিযানের সাফাই গেয়ে তিনি দম্ভের সাথে জানিয়েছেন, প্রয়োজনে আবার রক্তগঙ্গা বইয়ে দিতে তিনি দ্বিধাবোধ করবেন না। তার দৃষ্টিতে ইরানকে হয় পুনর্গঠিত হতে হবে মার্কিন ছায়ায়, নয়তো ধ্বংস হতে হবে ইতিহাসের পাতায়। কিন্তু ট্রাম্পের এই ঔদ্ধত্য তেহরানের দোরগোড়ায় এসে বালির বাঁধের মতো ভেঙে পড়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যেন এক আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটালেন। ট্রাম্পের সমঝোতার টেবিলকে তিনি সপাটে প্রত্যাখ্যান করে নাম দিলেন আত্মসমর্পণের টেবিল। তিনি বলেন, ট্রাম্প ভেবেছেন হুমকি দিয়েই ইরানকে নতজানু করবেন। ভুল স্বর্গে বাস করছেন তিনি। ইরান কোনো চাপ বা ধমকের মুখে নিজের সার্বভৌমত্ব বিক্রি করতে আসেনি। ঘড়ির কাঁটা টিকটক করে এগিয়ে চলছে। যত কাছে আসছে ততই স্পষ্ট হচ্ছে এটি কেবল একটি আলোচনা নয়, এটি দম্ভের লড়াই, এটি ক্ষমতার দাপট। ট্রাম্পের সবাই খুশি হবে, তত্ত্ব কি শেষ পর্যন্ত যুদ্ধের বারুদে ঢাকা পড়বে, নাকি গালিবাফের অনড় অবস্থানে পিছু হটতে বাধ্য হবে ওয়াশিংটন? ঝানু ব্যবসায়ী হিসেবে বেশ খ্যাতি আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গত বছর লিবারেশন ডেতে বিশ্বব্যাপী উচ্চ শুল্কের বোঝা চাপিয়ে নিজের ব্যবসায়ী সত্তার প্রমাণ দিতে চেয়েছিলেন তিনি। শুরুর দিকে যার ফায়দাও লুটেছে যুক্তরাষ্ট্র। বাড়তি শুল্কে ফুলে ফেঁপে উঠতে শুরু করে মার্কিন অর্থনীতি। অল্প সময়ের ব্যবধানে $160 বিলিয়ন বেশি আয় করে ট্রাম্প প্রশাসন। কিন্তু বিধিবাম, বছর ঘোরার আগেই বুমেরাং হয়ে দাঁড়ায় ট্রাম্পের এই শুল্ক নীতি। আইইপিএ অ্যাক্টের অধীনে ট্রাম্পের জারি করা শুল্ক নীতি বাতিল করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। নির্দেশ দেয় $160 বিলিয়ন ফেরত দেওয়ার। জানিয়েই এখন দেখা দিয়েছে জটিলতা। গত ফেব্রুয়ারিতে আইইপিএ অ্যাক্টের অধীনে ট্রাম্পের জারি করা আমদানি শুল্ক বাতিল হওয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত রায় আসে মার্চে। $160 বিলিয়ন বেশি অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেয় মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালত। এর ফলে প্রায় 3,30,000 আমদানিকারকের কিছু টাকা ফেরত পাওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা কাজে লাগিয়ে ইতিমধ্যেই 56,000-এর বেশি আমদানিকারক অনলাইনে টাকা ফেরত পেতে আবেদনও করেছেন। দাবি করা অর্থের পরিমাণ প্রায় $127 বিলিয়ন। অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াটি সহজ করতে ক্যাপ নামে একটি ওয়েবসাইটও চালু করেছে ট্রাম্প প্রশাসন, যেখানে খুব সহজেই আবেদন করতে পারবে আমদানিকারকরা। আবেদন সফল হলে 2 থেকে 3 মাসের মধ্যেই সুদসহ এই অর্থ ফেরত পাবেন তারা। কিন্তু যারা ট্রাম্প ট্যারিফের মূল ভুক্তভোগী, অতিরিক্ত দামে পণ্য কিনেছে, সেই সাধারণ ভোক্তাদের কি হবে? আদালতের রায়ে আমদানিকারকদের অর্থ ফেরত দিতে বলা হলেও ভোক্তাদের অর্থ ফেরত দেওয়ার কথা বলা হয়নি, যে কারণে সাধারণ ক্রেতারা কোনো অর্থই ফেরত পাচ্ছেন না। একদিকে ট্রাম্প ট্যারিফের কারণে বেশি দামে পণ্য কিনতে হয়েছে তাদের, অথচ তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যে কারণে চরম ক্ষুব্ধ ভোক্তারা। এরই মধ্যে আদালতে এ ব্যাপারে বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও করেছেন তারা, যাদের মধ্যে রয়েছে বহুজাতিক কোম্পানি ArcelorLuxottica, কুরিয়ার সার্ভিস, ফিডেক্স ও সুপার শপ কস্টকো। যেখানে ভোক্তাদের দাবি, কোম্পানিগুলো অর্থ ফেরত পেলে তাদেরকেও বাড়তি দাম দিয়ে কেনা অর্থ ফেরত দিতে হবে।
বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেউ কেউ স্বপ্রণোদিত হয়ে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার কথা বলছেন। কেউ কেউ বলছেন অর্থ ফেরত পেলে কম দাম ও ভালো অফার দিয়ে গ্রাহকদের বাড়তি সুবিধা দেওয়ার চেষ্টা করবেন তারা। কিন্তু ছোট ব্যবসায়ীদের ভাষ্য, অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়াটি সহজ হলেও এটি সময় সাপেক্ষ। তাছাড়া অনেকেই টাকা ফেরত পেতে আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছেন। আবার অনেকেই ভবিষ্যতের সম্ভাব্য নতুন ট্যারিফ মোকাবেলার জন্য এই অর্থ সঞ্চয় করতে চাইছেন, কেননা তাদের ভাষ্য আগামীতে ফের নতুন করে ট্যারিফ আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন। এর বাইরেও জটিলতা আছে। অনেক কোম্পানি দাম বাড়ালেও ট্যারিফের সব অর্থ গ্রাহকের ওপর চাপায়নি। তাছাড়া তখন বিক্রি কমে যাওয়ার কারণেও ক্ষতির শিকার হতে হয়েছে প্রতিষ্ঠানগুলোকে, যা এখন পুষিয়ে নিতে চাইছে তারা। এ ব্যাপারে সম্মতি আছে ট্রাম্প প্রশাসনেরও। জানিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের ভাষ্য, কোম্পানিগুলো যদি বাড়তি টাকা পায় তাহলে তা কর্মীদের বোনাস হিসেবে দেওয়া উচিত। অন্যদিকে অর্থমন্ত্রী স্কট বেসেন্টের ভাষ্য, সাধারণ মানুষ এই টাকার সুবিধা পাবে না। আজ এখানে তো কাল ওখানে, যুদ্ধ লেগেই আছে বিশ্বে। এমন বাস্তবতায় সক্ষমতা থাকার পরও নিজেকে সামরিকভাবে শক্তিশালী না করা এবং প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করে অর্থ উপার্জন না করাটা একরকম বোকামিই বলা চলে। এমন শান্তিবাদী নীতি থেকেই এবার সরে এসেছে জাপান। 21 এপ্রিল ঘোষণা দিয়েছে যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও রপ্তানি করার। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে মার্কিন অস্ত্র কারখানাগুলোর ওপর ক্রমবর্ধমান চাপ। তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতির ওপরও ভরসা করতে পারছে না অনেক দেশ, যে কারণে মার্কিন মিত্র দেশগুলো এখন নিজেদের চাহিদা মেটাতে বিকল্প খুঁজছে। সেই বিকল্পই হতে চাইছে জাপান। এতদিন জাপান শুধু উদ্ধার, পরিবহন, সতর্কতা, নজরদারি ও মাইন অপসারণ সংক্রান্ত সরঞ্জাম রপ্তানি করলেও নতুন নিয়মে এই সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে। ফলে ভারী যুদ্ধ সরঞ্জাম রপ্তানি করতে পারবে দেশটি। সামরিক শক্তি বাড়াতেও ব্যাপক উদ্যোগ নিয়েছে সানাই তাকাইচির সরকার, যার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র, স্টেলথ যুদ্ধবিমান ও ড্রোন কিনেছে টোকিও। উদ্দেশ্য চীনের সম্ভাব্য হুমকি মোকাবিলা করা। শুধু তাই নয়, ব্রিটেন ও ইতালির সঙ্গে মিলে যৌথভাবে নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পথেও পা বাড়িয়েছে টোকিও। জাপানের এই প্রতিরক্ষা নীতির পরিবর্তনের পর দেশটি থেকে উচ্চমানের প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে আগ্রহ দেখিয়েছে ফিলিপাইন। সেই সঙ্গে এই অঞ্চলে চীনের প্রভাব বাড়তে থাকায় ম্যানিলার সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে টোকিও। এরই মধ্যে দুই দেশের সৈন্য চলাচল সহজ করতে একটি চুক্তি করেছে দুপক্ষ। এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলের দ্বীপগুলোতে ফার্স্ট আইল্যান্ড চেইন নামে একটি কৌশলগত অঞ্চল গঠন করার পরিকল্পনা করেছে জাপান ও ফিলিপাইন, যা চীনের প্রশান্ত মহাসাগরে প্রবেশকে কঠিন করে তুলতে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।